হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আর ঘড়িতে এখন ওই দুপুর 1টা মতো বাজে। রয়েছি দুবাই এয়ারপোর্টের ভেতরে। আপনারা হয়তো অনেকেই জানেন, গতকাল আমরা কানাডার টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম নিজেদের দেশের উদ্দেশ্যে। তবে মাঝখানে আমাদের ট্রানজিট রয়েছে এই দুবাই এয়ারপোর্টে, মানে কলকাতা পৌঁছানোর কানেক্টিং ফ্লাইটটা আমাদের এই দুবাই এয়ারপোর্ট থেকে নিতে হবে। আর এই সিটগুলোতে আমরা গত 1-1.5 ঘন্টা ধরে বসে বসে বেশ ভালো মতনই একটু বিশ্রাম করে নিয়েছি। দুবাই এয়ারপোর্টের ভেতরে এই সিটগুলো বেশ ভালোই করেছে, জানেন তো। রীতিমতো সিটগুলোতে দুটো পা ছড়িয়ে আরাম করে শুয়েও থাকা যায়। যাই হোক, চলুন অনেকক্ষণ বিশ্রাম করে নিয়েছি। এখন চলুন এই দুবাই এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। আর ঘুরতে ঘুরতে চলতে থাকবে আপনাদের সাথে আমার নানান গল্প আড্ডা। এই যে দুবাই এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে দেখার জন্য আমরা আমাদের ক্যারি অন লাগেজগুলোকেও সাথে নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের ভেতরটাতে একটু ঘুরু ঘুরু করার জন্য। আর আমাদের যতগুলো চেক ইন লাগেজ আছে সেগুলো আমাদেরকে একেবারে কলকাতা এয়ারপোর্টে নেমেই কালেক্ট করতে হবে। আপনাদের মধ্যে হয়তো এই ব্যাপারটা অনেকেই জানেন, স্পেশালি যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখে থাকেন, বা আপনাদের মধ্যে যারাই আমার লাস্ট ব্লগটা দেখেছেন, আপনারা সবাই হয়তো জানেন যে গতকাল আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, মানে কানাডা থেকে রওনা দিয়েছিলাম বেলা ওই 11টা নাগাদ, এবং টরন্টো এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল দুপুর 2:55-তে। আর আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছেছি আজ, মানে সোমবার সকাল 11টা 40-এ। আর সত্যি কথা বলতে তো ফ্লাইটটা টরন্টো থেকে যেমন অন টাইমে ছেড়েছিল, ঠিক সেরকমই আজ দুবাই এয়ারপোর্টে একদম সঠিক সময়ের মধ্যেই নেমে গেছিল। বলতে গেলে ফ্লাইটটা 8 ঘন্টা আগেই দুবাই এয়ারপোর্টে নেমে গেছিল। তারপর এয়ারপোর্টের ভেতরের চেকিং, কাস্টমস এই সব সারতে সারতে আরও কিছুটা সময় চলে গেছিল। আর তারপর আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে এয়ারপোর্টের ভেতরের ওই আরামদায়ক সিটগুলো দেখতে পেয়ে নিজেদেরকে আর কোনোভাবেই আটকে রাখতে পারিনি। তিনজনে 3টে সিটে পা ছড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম। আসলে একে তো 13 ঘন্টার জার্নি, মানে সেই টরন্টো থেকে দুবাই পৌঁছাতে মোটামুটি 13 ঘন্টা মতো সময় লেগে গেছে। তার উপরে প্লেনের ভিতরে আমার আর আমার মেয়ের এক ফোঁটাও ঘুম হয়নি, যার ফলে প্লেনের ভেতরেই আমার মেয়ে শেষের 4-5 ঘন্টার মতো অসুস্থ হয়ে পড়েছিল। আর একদম শেষে, মানে প্লেনটা নামার আধ ঘন্টা আগে আমারও বেশ খানিকটাই কিরকম একটা অস্বস্তিকর বোধ হতে শুরু করে দিয়েছিল।
আর এই সব কিছুর চক্করে প্লেনের ভেতরে প্রথম দিকটাতে আমি টুকটুক করে একটু ভিডিও বানালেও পরের দিকে গিয়ে কিন্তু আমি একদমই কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ সেই সময়টাতে আমার সবথেকে বড় প্রায়োরিটি আর রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়িয়েছিল আমার মেয়ে। তাই তখন ক্যামেরা বন্ধ করে শুধু ও যাতে ঠিকঠাক থাকে সেই দিকেই আমি নজর রেখেছিলাম। আপনারাই একবার ভেবে দেখুন না, একজন মানুষকে যদি টানা ৫-৬ ঘন্টার জন্য একটা ঘরের মধ্যে একটা চেয়ারে বসিয়ে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে তার কেমন লাগবে? এই প্লেনে করে দীর্ঘ সময়ের জন্য যাত্রা করাটাও বেশ কিছুটা ওরকমই অনুভূতি দেয়, জানেন তো? না সিটে বসে ঠিকঠাকভাবে নড়াচড়া করা যায়, না বাইরে বেরিয়ে খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া যায়। আর আমাদের মতো প্যাসেঞ্জারদের তো ফ্লাইটের ভেতরে ঠিকঠাকভাবে ঘুমও আসে না। সবকিছু মিলিয়ে আমাদের বড়দেরই একটা সময় পর থেকে বিরক্ত লাগতে শুরু করে। আর এরা তো বাচ্চা, এদের কাছেও এই যাত্রাটা অতটাও আরামদায়ক হয় না। আর এয়ারপোর্টের ভেতরে এই গিফট শপটাতে দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে। চলুন আপাতত এখন একটা খাবারের দোকানে যাই। আমাদের সবারই হালকা হালকা মতো একটু খিদে পেয়েছে। হালকা মতো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার এই দুবাই এয়ারপোর্টের বাকিটা অংশ ঘুরে দেখব। তো দুবাই এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। আর অনেকক্ষণ এখানে বসতে হবে। পৌঁছে তো গেছি মানে অনেকক্ষণ আগেই। এখন এসছি ম্যাকডোনাল্ডসে। এটা এয়ারপোর্টের ভেতরেই ম্যাকডোনাল্ডস। তো এসছি একটু স্ন্যাক্স মতো কিছু খেতে, হালকা কিছু খাবো, কফি খাবো, এই জন্য এসছি। আর যেটা হয়েছে মানে রাত মানে প্রায় 2:30 নাগাদ আমাদের ফ্লাইট রয়েছে। তো বেশ অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। এখন 12-14 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। তো বেশ কিছুটা টাইম তো আমরা শুয়ে শুয়ে ওই শোয়া চেয়ারগুলো ছিল ওখানেই শুয়ে শুয়ে একটু আরাম করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর একটু ঘুরলামও, ম্যাকডোনাল্ডসে খেতে আসার আগে একটু ঘুরে ঠুরে এলাম ভেতরটা, এই আর কি। আর শরীর তো ভীষণ খারাপ হয়ে গেছে, মেয়েরও আমারও দুজনেরই ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। মানে ফ্লাইটের ভেতরেই আমাদের শরীর খারাপ করতে শুরু করে দিয়েছিল। মানে ফ্লাইটটা ল্যান্ড হবে তার 1/2 ঘন্টা 40 মিনিট আগে থেকে আমার ভীষণ শরীর খারাপ হতে শুরু করে দিয়েছিল। মেয়েরও ভীষণ শরীর, মানে মেয়ে তো আরও ভীষণ মানে অবস্থা খারাপ ছিল। এরম ব্যাপার, মানে ও কথাও বলতে পারছিল না। তো এই আর কি। তারপর নামার পর আবার একটু ঠিক লাগতে শুরু করেছিল। আসলে মানে অনেকক্ষণ ধরে ফ্লাইটে থাকার কারণে যেটা হয়েছে, ভীষণ ওই একটা এক্সস্টেড মতো ফিল হয়ে গেছিলো, এক জায়গায় বসে থাকা কন্টিনিউয়াস। তারপরে নড়াচড়া ঠিকভাবে করতে পারছিলাম না। একে তো আমার পাশে মানে আমার হাজব্যান্ড বসেনি, অন্য একজন বসেছিল। তাও মানে কোনো মহিলা নয়, একজন পুরুষ বসেছিল। তো আমারও একটু অসুবিধা হচ্ছিল, আনকমফোর্টেবল ফিল করছিলাম, যে হাত পা ছড়িয়ে ঠিকভাবে বসতে পারছিলাম না। তো এইসব কারণেও পুরোটা জার্নি একটু মানে আনকমফোর্টেবলভাবেই হয়েছে। তো এই আর কি। এখন শুধু দুবাইয়ের ফ্লাইট, মানে দুবাইয়ের এখান থেকে ফ্লাইটটা নেওয়ার অপেক্ষা। দেখা যাক, এই আর কি। ভীষণ ভীষণ শরীর খারাপ লাগছে, মানে কি বলবো কি না বলবো, আমার মাথা কিছু কাজ করছে না। একটু ওটা যায়নি, মোটামুটি এরকমভাবেই কাটছে, খুব স্মুথ, কিছুই যাচ্ছে না। আপ অ্যান্ড ডাউন ভাবেই যাচ্ছে, পুরোটা যায়নি। দেখা যাক, এখন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলেই হয় আসল জায়গায়। বাকি আর অল্প একটু রাস্তাই রয়েছে, কিন্তু যদিও দেরি, এখনও অনেক দেরি। এখন বিকেল 5টা বাজে। আর আমাদের ফ্লাইট যেটা বললাম রাত 2:30টার সময় রীতিমতো। আর সকালে তো মানে এখানে আমাদের নামিয়ে দিয়েছে তখন 11:30টায়, সকাল 11:30টায় আমাদের ফ্লাইট এখানে নামিয়ে দিয়েছে। তখন থেকে এই বিকেল 5টা বাজে আমরা মোটামুটি শুয়ে শুয়ে বসেই কাটাচ্ছি। ওয়েটিং এরিয়াতে, যেখানে ওই দেখিয়েছিলাম আপনাদেরকে চেয়ারগুলো রয়েছে, ওখানেই শুয়ে শুয়ে কাটাচ্ছি, আরাম করছি একটু। আর ওয়াশরুমে যাওয়া, একটু মুখ হাত পা ধোয়া, এই তো এখন একটু এসছি, একটু স্ন্যাক্স খাবো, হালকা পাতলা কিছু খাবো, এই আর কি। নিচে রাখো বা একটু
এই যে হাজব্যান্ড খাবার নিয়ে চলেও এসেছে, 3 কাপ কফি নিয়ে এসেছে, তার সাথে এনেছে একটা চকলেট পেস্ট্রি আর একটা ক্রোসেন্ট। চলুন এখন একটু খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে নিয়ে দুবাই এয়ারপোর্ট ভ্রমণে বেরোবো। খাওয়া দাওয়া শেষ, আবার বেরিয়ে পড়েছি দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য। আসলে আপনাদেরকে তো একটু আগে বললামই যে দুবাই থেকে আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা রয়েছে সেটা রাত 2টোতে, আর এখন ঘড়িতে মাত্র সন্ধে 6টা মতো বাজে। তাই এখন কিছুটা সময় এই দুবাই এয়ারপোর্টের ভেতরে ঘোরাঘুরি করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প রাস্তা আর নেই। তাই চলুন এখন আমার সাথে সাথে আপনারা সবাইও আরাম করে ধীরে সুস্থে দুবাই এয়ারপোর্টটাকে একটু এক্সপ্লোর করতে থাকুন। জানেন, আমাদের ফ্লাইটটা যখন 12.5 ঘন্টা পর আকাশপথের যাত্রা শেষে দুবাই এয়ারপোর্টে নামলো, বিশ্বাস করুন সেই মুহূর্তে আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আর সেই মুহূর্তে এটাও কিছুটা অনুভব করেছিলাম, সত্যি আমরা নিজেদের দেশ ছেড়ে কতটাই না দূরে থাকি। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর শেষ প্রান্তেই বোধহয় কানাডা দেশটা, আর আমরা সেখান থেকেই এত হাজার হাজার মাইলের রাস্তা শেষ করে পৌঁছালাম এই দুবাইতে, অন্তত কিছুটা নিজের দেশের কাছাকাছি। কানাডা থেকে যখন গতকাল নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন মনের মধ্যে যতটা আনন্দ ছিল, এখন এই দুবাই পৌঁছে যেন সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে, জানেন তো। শুধু মনে হচ্ছে যেন নিজের দেশের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ দীর্ঘ সময়ের মানে অর্ধেকেরও অনেকটা বেশি রাস্তা তো অলরেডি অতিক্রম করে চলে এসেছি। এখন আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, আর অল্প একটু রাস্তা, তারপরেই পৌঁছে যাব নিজের দেশে। আর ওই দেখুন দূরে একটা চকলেট আর ক্যান্ডির দোকান, দোকানটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। কোনো বাচ্চা যদি এই দোকানটার সামনে দিয়ে যায় আর তার নজর যদি এই দোকানটার উপরে গিয়ে পড়ে, তাহলে নির্ঘাত সেই বাচ্চাটি তার বাবা মার কাছে আবদার বা বায়না শুরু করে দেবে এই দোকানটিতে একবারটি হলেও নিয়ে যাওয়ার জন্য। এই গাছের পাতাগুলো দেখ, কাগজ, কালারিং কাগজ দিয়ে করা, সুন্দর করেছে। এই দুবাই এয়ারপোর্টটা নাকি 7,200 একর এরিয়া জুড়ে বানানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা হয়তো বুঝতেই পারছেন এয়ারপোর্টটা কিন্তু বেশ ভালোই বড়। আর এয়ারপোর্টটার ভেতরে 3টে টার্মিনাল রয়েছে, তার মধ্যে টার্মিনাল 3টা নাকি সবচেয়ে বড়, যেটা কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে বড় এয়ারপোর্ট টার্মিনাল বলেও বেশ বিখ্যাত। এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটার ভেতরে নাকি 60টারও বেশি রিটেল স্টোর রয়েছে। চলুন এখন ঘুরে ঘুরে দেখতে থাকি। আর একটা সোনার দোকানের ভেতরেও একটু ঢোকার ইচ্ছা আছে। চলুন হাঁটতে থাকি, দেখি সামনে কোনো সোনার দোকান পাই কিনা। তবে আমরা এখন টার্মিনাল 3তে রয়েছি। আসলে আমাদের ফ্লাইটটা এই টার্মিনাল 3 থেকেই ছাড়বে। আর আপনাদেরকে তো একটু আগেই বললাম যে এই টার্মিনাল 3টাই হচ্ছে সবচেয়ে বড়। আর সেই কারণে সবথেকে বেশি দোকানপাট এই টার্মিনাল 3তেই রয়েছে। তাই মনে তো হচ্ছে সামনে 2-1টা সোনার দোকান নির্ঘাত পাবোই পাবো।
এই যে হাঁটতে হাঁটতে পেয়েছি একটা সোনার দোকান। চলুন এবার এটার ভেতরেই একটু ঢোকা যাক। অনেক বছর ধরেই এই দুবাই গোল্ডের কথা অনেক শুনে আসছি। চলুন আজ এই দোকানটার ভেতরে ঢুকে একটু দুবাইয়ের গোল্ড দেখে আসা যাক। এই দেখুন, এই দোকানটার থেকে কোনো গয়নাগাটি কিনলে তার উপরে আবার আপ টু 55% অফ থাকবে বলে লেখা রয়েছে। বেশ ভালোই একটা অফার চলছে বলুন। চলুন, যে কাজটা করতে এসেছি এবার সেই কাজটা করতে শুরু করে দিই। মানে দুবাইয়ের সোনা গয়নাগুলো একটু দেখি। যদিও এই পাশটাতে সব হীরের গয়নাগাটিগুলোই রাখা রয়েছে, মানে ওই হীরের আংটি, কানের দুল, পেন্ডেন্ট এই সব কিছু রাখা রয়েছে আর কি। চলুন সোনার গয়নাগাটিগুলো যে দিকটাতে রাখা রয়েছে এখন সেই দিকটাতে যাই। এই যে চলে এসেছি আসল জায়গাটাতে। উফ, গয়নাগুলো শুধু একবার দেখুন, চোখ দুটো যেন পুরো ধাঁধিয়ে যাচ্ছে। যা দেখছি তাই যেন ভালো লাগছে। সত্যি, যে কোনো সোনার দোকানে ঢুকলে পরেই যেন আমাদের মেয়েদের মনটা এক নিমেষের মধ্যেই বেশ একটু ভালোই হয়ে যায়, তাই না বলুন? শরীরের ক্লান্তি, মনের ক্লান্তি সব কিছুই যেন এক নিমেষের মধ্যে কোথাও একটা উধাও হয়ে যায়। তবে সোনার দোকান থেকে বেরোনোর সময় যদি আবার খালি হাতে বেরোতে হয়, তাহলে পরে কিন্তু আবার আমাদের মনটা বেশ একটু খারাপই হয়ে যায়, তাই না বলুন? তবে আজ কিন্তু আমাকে খালি হাতেই এই সোনার দোকানটার থেকে বেরোতে হবে। তবে খালি হাতে বেরোলেও তার জন্য আজ আমার কিন্তু এতটুকু দুঃখ হবে না, জানেন তো? আসলে আজ আমার মনে যে বিশাল আনন্দ, আর সেই আনন্দটা হচ্ছে এতগুলো বছর পর দেশে যাওয়ার আনন্দ। আর সেই আনন্দের কাছে আজ এই সোনার গয়নাগুলোর মূল্য আমার কাছে ভীষণই ঠুনকো। আর এছাড়াও আজকাল সোনার দাম যে পরিমাণ বেড়েছে, তাতে সত্যি সোনার গয়না কেনা বা বানানোর কথা ভাবতে গেলেও যেন দুবার ভাবতে লাগে। চলুন এখন এই সোনার দোকানটার থেকে বেরিয়ে অন্য একটা দোকানে যাই। দুবাইয়ের সোনার গয়না দেখার খুব ইচ্ছে ছিল, দেখলাম, বেশ ভালোও লাগলো, মনের ইচ্ছেটাও পূরণ হলো। এবার চলুন অন্য একটা দোকানে যাই। এই যে সোনার দোকানটার থেকে বেরিয়ে এখন ঢুকে পড়েছি একটা গিফট শপের ভেতরে। দোকানটার ভেতরে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, জানেন? চলুন আপনাদেরকেও এখন একটু ঘুরিয়ে দেখাই। জানেন, মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে বলি, কেন যে তুমি ওই 7 সমুদ্র 13 নদীর পাড়ি গিয়ে চাকরিটা নিতে গেলে? এরকম দুবাই, আবুধাবি বা সিঙ্গাপুর এইসব সাইডেও তো একটা জব খুঁজতে পারতে, বা এইসব জায়গাতেও তো সেটেল হতে পারতে। তাহলে পরে তো আমারও বেশ একটু সুবিধা হতো। মানে আমাকে তোমার সাথে ওই 7 সমুদ্র 13 নদীর পাড়ি গিয়ে বসে থাকতে হতো না। দুবাই, সিঙ্গাপুর এইসব জায়গাগুলো ইন্ডিয়ার মোটামুটি কাছেই বলুন। একটা উড়োজাহাজের পিঠে চাপলেই 3-4 ঘন্টার মধ্যেই নিজের দেশে পৌঁছে যাওয়া যায়। এই দেখুন না, আজকে আমরা দুবাই থেকে যে ফ্লাইটটা নেব সেটা আমাদেরকে 4 ঘন্টার মধ্যেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছে দেবে। এইটুকু মানে এই 3-4 ঘন্টার ফ্লাইট জার্নিটাও মেনে নেওয়া যায়। দরকারে অদরকারে বা একটু চেষ্টা করলেই বছরে একবার বা অন্তত 2 বছরে একবার নিজের দেশের থেকে একটু টুক করে ঘুরে আসা যায়। কিন্তু আমরা যেখানে থাকি, সত্যি বিশ্বাস করুন, সেটা যেন সত্যি সত্যি 7 সমুদ্র 13 নদীর পার। দেখুন না, কানাডা থেকে আসার সময় শুধু আটলান্টিক মহাসাগরটাই ক্রস করতে 7 থেকে 8 ঘন্টা মতো সময় লেগে যায়। বাকি রাস্তার কথা তো ছেড়েই দিলাম। তো এই হচ্ছে অবস্থা। এয়ার টিকিট কস্ট, লং জার্নি এবং আরো নানান অসুবিধা এবং খরচা সব মিলিয়ে সত্যি বছরে একবার কেন 2 বছরে একবারও দেশে ভিজিট করার আগে বেশ কয়েকবার আমাদেরকে ভাবতে লাগে। তাও যারা সিঙ্গেল তাদের ব্যাপারটা তাও একটুখানি আলাদা। কিন্তু আমাদের মতো মানে যাদের যাদের বাচ্চারা এখন বেশ একটু বড় হয়ে গেছে, মানে উঁচু ক্লাসে পড়াশোনা করছে, তাদের জন্য হয়ে যায় কিন্তু বেশ একটু মুশকিল। আসলে এখানকার পড়াশোনাটা যেহেতু পুরোটাই স্কুল ভিত্তিক, টিউশন ক্লাসের কনসেপ্টটা এইসব দেশে যেহেতু বেশ অনেকটাই কম রয়েছে, তাই এখানকার বাচ্চারা কেউই খুব একটা তাদের স্কুলের ক্লাসগুলো মিস করতে চায় না। আর দেশে যাওয়া মানে তো বুঝতেই পারছেন, এ তো আর 1-2 দিনের জন্য যাওয়া হয় না। বেশিরভাগ মানুষজনই অন্ততপক্ষে 1 মাসের জন্যই যায়। আর একটা উঁচু ক্লাসের বাচ্চাকে 1 মাসের জন্য স্কুল মিস করিয়ে দেশে নিয়ে যাওয়া মানে সেই বাচ্চাটার পড়াশোনায় কিন্তু তার অনেকটাই এফেক্ট পড়ে।
তাই বাচ্চারা যখন উঁচু ক্লাসে উঠে যায় তখন সেই বাচ্চাটির বাবা মাকে কিন্তু দেশে যাওয়ার প্ল্যান করার আগে ২-৩ বার মতো ভাবতে হয়। আর ক্যানাডাতে বাচ্চাদের যে সময়টাতে সামার ভ্যাকেশনের একটা লম্বা ছুটি পড়ে, সেই সময়টাতে আবার দেশে থাকে ভীষণই গরম। ক্যানাডার ঠান্ডাতে বছরের পর বছর থাকার পর দেশে গিয়ে দেশের সেই গরমটা তখন কিন্তু কোনো বাচ্চারাই সহজে আর সহ্য করতে পারে না। আর এই হয় অসুবিধা। তার উপরে তো প্রত্যেককেই নিজেদের কাজের জায়গা থেকে লম্বা একটা ছুটি ম্যানেজ করে দেশে যেতে হয়। আর তারও উপরে থাকে দেশে যাওয়ার লম্বা একটা জার্নি। আর তার সাথে থাকে বড় সড়ো একটা ক্রেডিট কার্ডের বিল। তাই দেশে যাওয়ার আগে এইসব নানান অঙ্ক মিলিয়ে ঝুলিয়ে দেশে যেতে যেতে আমাদের মতো বেশিরভাগ প্রবাসী মানুষজনেরই কিন্তু কেটে যায় বেশ কয়েকটা বছর। এই দেখুন না, আমরাই তো আমাদের মেয়ের স্কুলটাকে অনলাইন ক্লাসে সুইচ করিয়ে নিয়ে তারপর দেশে যাচ্ছি। ভাগ্যিস ক্যানাডাতে এখনো পর্যন্ত অনলাইনে ক্লাস করার সুবিধাটা দিচ্ছে। না হলে পরে তো এই বছরও যে কবে দেশে যাওয়া হতো তার হিসেব নিকেশ বোধহয় এখনো পর্যন্ত আমরা আমাদের ঘরে বসেই করতে থাকতাম। আর দেখেছেন, দোকানটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। যাই দেখা যাচ্ছে তাই কিন্তু বেশ একটু নজর কাড়া, তাই না বলুন? কাউকে কিছু ছোটখাটো জিনিস যদি গিফট করার হয়, মানে দুবাইয়ের স্মৃতি হিসাবে কোনো জিনিস যদি গিফট করার থাকে, তাহলে পরে কিন্তু এয়ারপোর্টের ভেতরে থাকা এইসব দোকানগুলোর থেকে টুকটাক এই সমস্ত বাজেট ফ্রেন্ডলি ছোটখাটো জিনিসপত্রগুলো কিনে সহজেই গিফট করা যেতে পারে। আর সবথেকে বড় কথা, যাই কিনবেন না কেন তার উপরে কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স পে করতে লাগবে না। মানে একদমই ট্যাক্স ফ্রি। দেখি, আমিও ভাবছি এই দোকানটার থেকে ২-৪টে জিনিস গিফট করার জন্য আর ১-২টো জিনিস নিজের ঘরের জন্য কিনে নিয়ে যাব। আসলে দাম অনুযায়ী জিনিসগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। চলুন, দোকানটার ভেতরে অনেক ঘোরাঘুরি হয়েছে আর টুকটাক ২-৪টে জিনিসপত্রও কেনা হয়ে গেছে। এবার চলুন এই দোকানটার থেকে বেরিয়ে একটা খাবারের দোকানে যাই। আমার মেয়ের আবার ঘোরাঘুরি করতে করতে একটু খিদে মতো পেয়ে গেছে। এই যে এয়ারপোর্টের ভেতরে একটা খাবারের দোকান দেখে ঢুকে পড়েছি এই দোকানটার ভেতরে। যদিও এই এয়ারপোর্টটার ভেতরে বেশ অনেক কটাই খাবারের দোকান রয়েছে, কিন্তু আমার মেয়ে বলল ও পাস্তা খাবে, তাই এই দোকানটাতে ঢোকা হয়েছে। এই যে এই দোকানটার নাম হচ্ছে দ্য ডেইলি ডিশ, আরবান স্ট্রিট ফুড। তবে আমি এখন আর কিছুই খাবো না। মেয়েকে এখান থেকে একটু পাস্তা খাইয়ে নিয়ে এখান থেকে সোজাসুজি চলে যাব আমাদের গেট নাম্বারটার দিকে। মানে যে গেট নাম্বারে আমাদের পক্ষীরাজটা এসে দাঁড়াবে আমাদেরকে আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য, সেই গেট নাম্বারটার দিকে চলে যাব। এখন রাত ওই 10টা মতো বাজে। মোটামুটি লাস্ট ৩-৪ ঘন্টা ধরে এয়ারপোর্টের ভেতরে অনেক ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি করেছি। আর হাঁটতে ভালোও লাগছে না। শরীর যেন এখন ভীষণ ক্লান্ত, ভীষণ ঘুমও পাচ্ছে, কিন্তু ঠিকঠাকভাবে ঘুমাতেও পারছি না। তাই এখান থেকে সোজা ওয়েটিং এরিয়াটাতে চলে যাব, ওখানে বসেই একটু বিশ্রাম নেব। এই যে বেশ কিছুক্ষণ হয়েছে চলে এসেছি ওয়েটিং এরিয়াটাতে। এখন ঘড়িতে রাত ওই 1:45 মতো বাজে। আর কিছুটা সময়, তারপরেই উঠে পড়বো আমরা আমাদের পক্ষীরাজটার পিঠে। উফ, হাড় যেন ভালো লাগছে না, জানেন তো। আজ প্রায় ১.৫ দিনের ওপরে হয়ে গেছে আমরা এই উড়োজাহাজ আর এয়ারপোর্টের ভেতরেই আমরা আমাদের দিনরাত কাটাচ্ছি। এই মুহূর্তে কি যে বিরক্তি লাগছে তা আপনাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তবে আমি জানি এই মুহূর্তে আপনারা আমার চোখ মুখের অবস্থা দেখে হয়তো সেটা বেশ কিছুটা হলেও আন্দাজ করেই নিতে পেরেছেন। প্লেনের ভেতরে ১৩ ঘন্টা কাটানোর পর তারপর এই দুবাই এয়ারপোর্টের ভেতরে ১৪টা ঘন্টা কাটানোর পর এখন আমাদের ৩ জনের কি অবস্থা সেটা আপনাদেরকে আমার আর আলাদা করে বোঝানোর দরকার নেই। আশা করি আপনারা এই মুহূর্তে সেটা ভালো মতনই বুঝতে পারছেন। এই যে শেষমেশ শেষ হলো আমাদের দীর্ঘ ১৪ ঘন্টার অপেক্ষা। ১৪ ঘন্টা ধরে এয়ারপোর্টের ভেতরে ঘুরে ঘুরে আর বসে বসে যেন পুরো বিরক্ত হয়ে গেছিলাম। এই যে কলকাতা পৌঁছানোর আমাদের কানেক্টিং ফ্লাইটটাতে শুরু হয়ে গেছে বোর্ডিং। চলুন এবার ধীরে ধীরে প্লেনের ভেতরে ঢুকি। আপনারা অনেকেই তো জানেন টরন্টো থেকে দুবাই আসার সময় আমাদের ৩ জনের মধ্যে একজনের সিট অন্য একটা জায়গায় মানে আলাদা পড়েছিল।
কিন্তু এই দুবাই থেকে কলকাতা যাওয়ার সময় কিন্তু আবার আমাদের ৩ জনের সিট একসাথেই রয়েছে। বেশ ভালোই হয়েছে জানেন তো? অন্তত এই নেক্সট ৪টে ঘন্টা নিশ্চিন্তে আমি ফ্লাইট জার্নিটা করতে পারবো। ওই কথায় আছে না, শেষ ভালো তো সব ভালো, ওই রকমই ব্যাপার আরকি। আর আজকের এই ব্লগটাও আমি এই ভালো খবর আর এই ভালো নোটটার সাথেই শেষ করছি। কলকাতা পৌঁছানোর মুহূর্তটা আমি আপনাদের সাথে আমার এই ব্লগটাতে আর শেয়ার করতে পারলাম না। তাহলে এই ব্লগটা আরও একটু বড় হয়ে যাবে। তাই কলকাতা পৌঁছানোর বাকি মুহূর্তগুলো বা সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা সবাই নজর রাখবেন আমার নেক্সট ব্লগটাতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।